আমার লাগবে কিন্তু বাবা, তুমি এরকম করো না। এমনকি যদি সে না দেয়, অন্য বাধা সৃষ্টি হয়, মাঝে মাঝে বাবা সান্ত্বনা দিতে 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 যখন অপারগ হয়ে যায়, আজকালকার বাবারা তো দেয়, কারণ বাবা ছেলে মেয়েকে খুব ভালোবাসে, এই জন্য সে ভিক্ষা করে হলো, দান করে হলো, ঋণ করে হলো পূরণ করবে। কিন্তু বাচ্চা সেই আশাটা রাখবে না, বাবা এত ছেলে মেয়েদের ভালোবাসে, ঋণ করে হলেও দিবে। এটা একটা মোহের কারণ। এই যে বিষয়, যারা বিষয়ের প্রতি ধ্যান করে তারা এই কথা বলছেন, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসম। তার চিত্তটা এমন হয়ে যায়, সে আর অন্য কিছু গ্রহণ করার মতো ক্ষমতা তার থাকে না। তখন কি হয়? কামনার উদয় হয়। বিষয়ের প্রতি ধ্যান দিতে দিতে মোহ জন্মায়, মোহ যদি পরিপূর্ণ না হয় কামনার উদয় হয়, কামনা পরিপূর্ণ না হলে ক্রোধ। আমাকে দিল না, আমি এই এখন গঙ্গায় গিয়ে ঝাঁপ দিব, আমি মরবো, বাড়ি ছেড়ে চলে যাবো, আমি কালকেই বাপের বাড়ি যাবো। একেবারে পুরা ডোজ, হাই ডোজ দিয়ে দিয়েছে, পুরা হাই ডোজ। এখন বেচারা কি করবে, তো উপায় নেই। এই যে হয় ক্রোধ, যখন হয় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কোনো কি যে গড়ে ফেলবে, কি করে ফেলবে, কোনটা দিয়ে কাকে পিটাবে, কি বলবে, মুখ দিয়ে ভাষা জ্ঞান কোনোটাই ঠিক থাকে না। এই যে বলছে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। ক্রোধ হলে সম্মোহ হয়, সম্মোহ হয় স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, কোনো বুদ্ধি তখন কাজ করবে না। বুদ্ধিনাশ কোনো স্মৃতি পূর্ণ মসিক ভব। বুঝা গেল? গল্প শুনেছে পূর্ণ মসিক ভব। তো একটা সাধু বাবা এক জায়গায় তপস্যা করছে, তো সেই তপস্যা করতে করতে সাধু বাবা একটা ইঁদুর এসেছে। ইঁদুর গিয়ে সাধু বাবা শরণাপন্ন হয়েছে যে তোমার কি অসুবিধা? বলছে বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। গিয়েছে, বলছে কি অসুবিধা? বলছে আমাকে বিড়াল তাড়া করে। তোমার কি ইচ্ছা? বলছে আমাকে বিড়াল বানিয়ে দাও। উনি বলেছে ঠিক আছে, তো তার বিড়াল হয়ে গেছে। তারপরে চলে গেছে, ও তাও শান্তিতে নেই, বিড়ালকে আবার কুকুর তাড়া করে। আবার গেছে, গিয়ে বলছে কি অসুবিধা? বলছে যে আমাকে কুকুর তাড়া করে। তোমার কি ইচ্ছা? আমাকে কুকুর বানিয়ে দাও। কুকুরকে আবার বাঘ তাড়া করে। আবার গেছে, বলছে আমাকে বাঘ বানিয়ে দাও। বাঘ যখন বানিয়ে দিয়েছে তখন ওই সাধু বাবাকে সাধু বাবাকে খাওয়ার জন্য উঠেছে। সাধু বাবা নিমেষের মধ্যে আরো ওকে সঙ্গে সঙ্গে ইঁদুর বানিয়ে দিয়েছে। পূর্ণ মুশিক ভব, মুশিক মানে ইঁদুর। বুঝা গেল? তা আমরা যখন এইরকম কিছু করব, যত কিছুই করি, সাধন ভোজন সবকিছু, যদি সাধু গুরুকে চিনতে না পারি, তাদের চরণে যখন অপরাধ হবে, তা আমি আবার যেই আর সেই অপরাধী হয়ে এই জগতে দুঃখ পাব। তা ঠিক এইরকম পূর্ণ মুশিক হবে। তো বিষয়টা একটা এইরকমের জিনিস। তাই আমাদেরকে প্রচুর ট্রাগেল করতে হবে একটা ভালো জিনিস পাওয়ার জন্য। সূর্যের মতো যদি আমি উজ্জ্বল হতে চাই, কি করতে হবে? সূর্যের মতো আগে জ্বলতে হবে। সূর্যের কাছে তুমি পৌঁছাতে পারবে? যেতে যেতে পুরো ছাই হয়ে যাবে। তো সূর্য যেমন আলো দিতে পারে, সেই আলোটা পাওয়ার জন্য সূর্যকে অনেক জ্বলতে হয়েছে, তারপরে ওই আলো পেয়েছে। তা আমাদের জীবনেও যদি জীবনকে সেই রকম আদর্শবান গড়ে উঠাতে পারি, তাহলে আমাদেরকেও ওইভাবে ট্রাগেল সংগ্রাম করতে হবে। বুঝা গেল? এই জন্য আমরা ভোগ বিলাসের প্রতি প্রত্যেকেই গা ভাসিয়ে দিয়েছি। আর যখন আমরা ভোগ বিলাস করি, তখন আমরা চিন্তা করি না যে পরবর্তীতে এখন তো ভোগে আছে, হ্যাঁ পুরো নাচছি খাচ্ছি, হ্যাঁ ভোগ করছি, কত কি করছি, কিন্তু এর যে একটা পানিশমেন্ট শেষে আমার আছে, সেটার কথা আমরা কেউ ভাবি না। কত পানিশমেন্ট আছে। বুঝা গেল? একটা ব্যক্তি, একজন ব্যক্তি
সে জীবনে এমন কোনো কর্ম নেই তার ভালো হয়েছে। হ্যাঁ, এদিকে ও নিজের ইচ্ছা ভোগ বিলাসের জন্য গিয়ে ওই গাছটাকে ধরেছে এরকম। তো যখন গাছটাকে ধরেছে আর গাছটাকে ছাড়াতে পারছে না, আকর্ষক গাছ, চুম্বকের মতো। তো চিন্তা করছে বাঁচাও 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 বাঁচাও। তো ওই দিক দিয়ে একটা গুরু এবং একজন শিষ্য ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো শিষ্য গুরুদেব কাছে, গুরুদেব এই লোকটা বিপদে পড়েছে, লোকটাকে সাহায্য করতে হবে, চলো সাহায্য করি। তো গুরুদেব তখন তাকে বলছে ওকে কি সাহায্য, ও তো নিজে ইচ্ছা করে ধরেছে। কেউ যদি সে নিজে ইচ্ছা করে ধরে থাকে, ওকে তুমি কি করে ছাড়াবে? তো ও যে কষ্ট পাচ্ছে এই করছে, ও নিজেই সেটা ধরেছে। তা আমরা ওই রকম ওই ভোগ বিলাসে শরীরটাকে একেবারে যখন আমরা এই সুযোগ পাই বিভোগ বিলাসে ভাসিয়ে দেই। আর এর জন্য আমাকে পরবর্তীতে অনেক অনেক কষ্ট পেতে হয় আর হবে। তো ওকে তুমি কি করে বাঁচাবে? যে এরকম করে ধরে আছে, তো ওকে তুমি বাঁচাবে কি করে? তখন গুরুদেব ওই শিষ্যকে বললেন যে ওকে কেউ বাঁচাতে পারবে না, ওর জন্য নিজেই ওই দায়ী। ও এইটা সৃষ্টি করেছে এর জন্য ও নিজে দায়ী, ওকে কেউ বাঁচাতে পারবে না। ও যখন ওই রকম ভোগ বিলাসে মত্ত থাকে তখন ওই এটা সৃষ্টি করেছে, ও ধরে আছে উচ্চা করে, ও আরাম লাগছে জন্য ধরেছে, নিজে ধরেছে, ও নিজে গিয়েছে। ও যদি প্রথম থেকে যদি ও চিন্তা করতো তাহলে ওর এটা হতো না। চিন্তা ভাবনা করে যদি করতো, বুঝা গেল? একটা মাকড়সা জাল পেতেছে, তো মাকড়সা জাল পেতেছে, তো ও এমন বিভোর অবস্থায় জাল পাচ্ছে, জাল পাততে 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 সে ওখানে নিজে আটকে গেছে। ওই জালের থেকে আর সে বেরোতে পারছে না। এখন সে এমন জাল করছে ওখান থেকে আর বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। তা আমরাও ঠিক এই ভোগ বিলাসের জন্য জীবনকে ভাসিয়ে দিচ্ছি, এটা খাবো, এই করব, সেই করব, এত কিছু করব, বিরাট কিছু ভোগের জন্য আমরা শরীরটাকে একদম ওইভাবে নিয়ে যাচ্ছি, পরকালের জন্য চিন্তা করছি না। এই জন্য আমাকে ওখানেই ওই মশা আর ওই জাল থেকে বেরোতে পারবো না। শুয়োপোকা যেমন, শুয়োপোকা তার লালা দিয়ে গুটি তৈরি হয়, জানো তোমরা? রেশম গুটি, যে রেশমি শাড়ি তৈরি হয়। তো শুয়োপোকা নিজের লালা থেকেই ওই গুটি তৈরি করে, করতে করতে ঘরটা এমন তৈরি করে বেরোনোর জন্য দরজাও রাখে না, করে বেরোতে পারে, ওখানেই পচে পড়ে। তা আমাদের সংসার জীবনটা, মানব দেহ এরকম ভোগ করে করে এমন পৃথিবীর সঙ্গে জড়িয়ে যাবে, কখনো আর সেখান থেকে বেরোতে পারবে না। কোথাও মধু রাখা আছে একটা পাত্রে, মধু, একটা মৌমাছি এসে মধুতে পড়েছে, মধু ভীষণ টেস্ট, তাই না? খেতে অপূর্ব টেস্ট। ও প্রাণ খুলে খাচ্ছে 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 খাচ্ছে, খেতে খেতে তার যে ডানা দুটো, পাখা দুটো আছে, ওই দুটো মধুতে গেছে। তারপরে সে উড়ার চেষ্টা করছে, উড়াতে পারবে, মধুতে আটকে গেছে, ওখানেই পড়ে মরে গেল। তো ও যদি অল্প খেয়ে বেরিয়ে যেত তাহলে ও বাঁচত, তাই তো? বিচার করে খেতে হচ্ছে লোক। তা আমরা আমাদের জীবনগুলোকে ওইভাবে ভোগের সাগরে ভাসিয়ে দিই। ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বৃদ্ধি সমাধ। তাদের বুদ্ধি একদম পুরো সমাধি, তাদের দ্বারা একনিষ্ঠতার লাভ হয় না। এই জন্য ভোগ ঐশ্বর্য দ্বারা থাকে, তাদের দ্বারা কখনো কোনো উন্নতি কর্ম করা যায় না, আর খুব চঞ্চল। বুঝা গেল? ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বৃদ্ধি। কিন্তু যে চালাক ব্যক্তি সে চিন্তা করে, সেটাও ভগবান 14 নম্বর শ্লোকে 2য় অধ্যায় বলছে, মাত্রাস পশ্চাস্তু কুন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যস্নাম তিথিশস্য ভারত। হে অর্জুন, বিষয়ের সঙ্গে, ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখ অনুভব হয়।
বিষয় কি কি? 5টা বিষয় আছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই 5টা বিষয়, এই 5টা বিষয়ের সঙ্গে ইন্দ্রের সঙ্গে যখন যুক্ত হয়, রূপ, চোখ দিয়ে কি দেখি? রূপ দেখি, ভগবানের রূপ দেখছি বা কারো রূপ দেখছি। যেমন ছেলেরা মেয়েরা ছেলে মেয়েদের দেখাশোনা করে, রূপ দেখে চোখ দিয়ে, ভালো ভালো ছেলে দেখে, ভালো ভালো মেয়ে দেখে, যেগুলা জিনিস দেখতে নেই সেগুলার দিকে চোখ যাবে। মানে কি? ওর চোখটা তৃপ্তি হচ্ছে। যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বুঝা গেল? চোখ দিয়ে কি করি? রূপ দর্শন করি। তো এইসব বাজে রূপ না দেখে যদি ভগবান দিবস মুরলীধর শ্যাম সুন্দর সেই রূপ আমরা দেখি, তাহলে ও সার্থক হবে, অন্য কিছু দেখতে যাবে না। আর যখনই যত কিছু দেখবে সিনেমা, ঠিক আছে এইটা ভিডিও দেখে আর দেখবো না, এরকম দেখতে দেখতে একটার পর একটার পর 20খানা দেখা হয়ে যাচ্ছে। কোথা থেকে টাইম চলে, গালে হাত দিবে না, কোথা থেকে টাইম চলে যাবে কিছুই বুঝতে পারবে না। কোন দিকে টাইম চলে গেল, কয় ঘন্টা চলে গেল, মা ডাকছে, বাবা ডাকছে, আর শুনছি না। ঠিক তো? তো টাইম নেই, এড়িয়ে যাচ্ছি। তো ঠিক সেই রকম আমাদেরকে সচেষ্ট হতে হবে। যেজন বুদ্ধিমান, আমরা কখনো একটাই, আমাদেরকে একটা বিধান দেওয়া হবে, সেই বিধানটা তোমরা ফলো করবে, যেটা নীতিতে চলবে ওই রকম করে। হয়তো একটা দেখছো, দেখার পরে আরেকটা দেখছো, আরেকটা, এরকম করে পর পর চলছে, তখন তোমাকে বলছি না আজকে মঙ্গল আরতি উঠবো না, উঠবো না, না এলার্মটা বাজছে, এলার্মটা বন্ধ করতে আরো 5 মিনিট সময়। তো এরকম করে এলার্ম বন্ধ করে 5 মিনিট শোয়ার পরে তোমাদেরকে কি করতে হবে? তখন গুনতে হবে, 5, 4, 3, 2, 1, একদম মুখে দৌড় মারতে হবে বাথরুমে। এগুলা নীতি তোমাদেরকে প্রয়োগ করতে হবে। কি কেটে যাচ্ছে না কি হচ্ছে? বারবার কেটে যাচ্ছে। কেন? নেটওয়ার্কের সমস্যা। তো ঠিক সেই রকম আমাদেরকে গভীরভাবে এগুলো চিন্তা করতে হবে। স্টুডেন্ট লাইফ, কখনো আমরা মনে করি আমরা যদি কিছু করতে যাব, সমাজের 10টা লোক এসে, পুরো ঘুমিয়ে গেছে, 10টা লোক এসে কি করে? বারবার বলে তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবে না। 10টা লোক গিয়ে তোমাকে বাধা দিবে, হবে না, ওরাই তোমার করতে। কিন্তু এইগুলো কথা চিন্তা করে যাবে না। পৃথিবীতে এমন কোনো কিছু নেই মানুষ পারে না। কে কে এই কথা বিশ্বাস করে? সব কিছু, কেউ কেউ নেই, কোন স্টুডেন্ট কেউ কাউকে ছোট মনে করবে না। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে, এর মধ্যেও গুণ আছে, এর মধ্যে গুণ আছে, ওর মধ্যে গুণ আছে, সবার মধ্যে কিছু আছে। ওকে যে তোমরা সাধারণ বলতে থাকো, ও তো কিছুই জানে না, কিন্তু ও ভবিষ্যতে যে কত মহান হতে পারে। আমরা উদাহরণ আমি একটা দিচ্ছি, জড়জাগতিক উদাহরণ। নরেন্দ্র মোদী, সে একটা চা বিক্রেতা ছিল, স্টেশনে ট্রেনে চা বিক্রি করতো, সে প্রধানমন্ত্রী হয়েছে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, গ্রিনিজ বুকে নাম, সারা বিশ্ব অ্যাকসেপ্ট করছে বুদ্ধিমান এবং নেতা হিসাবে, সৎ ব্যক্তি হিসাবে একদম শ্রেষ্ঠ আসন ভারতের এই মোদীকেই চয়েস করেছে সব, সারা বিশ্বের এখন নাম্বার 1-এ আছে। তাহলে হ্যাঁ, তার ভাই এখনো টোটো চালায়। তো দেখো সে একটা কোথায় ছিল, কেন সে কি করে বড় হলো? কনফিডেন্ট, ও বারবার হারার পরেও কখনো পিছু ছাড়েনি। আজকে যারা সাফল্যতার চাবিতে উঁচুতে উঠে আছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখো। মুকেশ আম্বানি, রিলায়েন্সের মালিক, সে বিরাট রিস্ক নিয়েছিল, ফেল হয়েছে বহুবার, ফেল হয়ে তবু ছাড়েনি, লাশ ও রিস্ক নিয়েছে। সারা বিশ্বে তিনি একটা টাকা ইনভেস্ট করেছে, একবার পুরো দরিদ্র সময় নিচে নেমে গেছিল, বলছে সব টাকা ইনভেস্ট করে দিয়ে লাকি করে, লাকি হয়ে গেছে, এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী। তা আমাদের জীবনে এরকম রিস্ক নিতে হবে, বুঝা গেল? সফল আমরা হবই, সফলতার চাবি আমার হাতে।
কখনো ফেল হওয়া যাবে না। দুইজন বন্ধু ছিল, একটা 10 বছরের, একটা 6 বছরের। দুইজনে ভীষণ মিল, একই সঙ্গে স্কুলে যাবে, একই সঙ্গে ফুটবল খেলা খেলবে, একই সঙ্গে খাওয়া দাওয়া করবে, একই সঙ্গে দুজনে পাশাপাশি বাড়ি, একদম হেভি ফ্রেন্ড, বিলাবেল ফ্রেন্ড, মাই বিলাবেল ফ্রেন্ড। বিলাবেল জানো, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। তো ঠিক সেই রকম সে এতই দুইজনে একদিন ঘুড়ি উড়াচ্ছে। তো একটা খুব দামি ঘড়ি নিয়ে এসেছিল, যেটা অনেক দাম এবং সবার উপরে উঠছে এবং খুব ভালো। তো উড়াচ্ছে দুইজনে, কিরকম বাইদি বাই কিছু একটা কেটে গিয়ে গাছে লেগে উড়ে যাচ্ছে, দুইজনে দৌড়াচ্ছে। কে আগে দৌড়াবে? 10 বছরের ছেলেটা আগে বেশি দৌড়াবে। তো দৌড়াতে দৌড়াতে ও একটা গিয়ে একদম কুয়ায় পড়ে গেছে। কুয়ায় যখন পড়ে গেল, ছোট 6 বছরের ছেলে গেল যে আমার বন্ধু, আমার ফ্রেন্ড, আমার বিলাবেল পড়ে গেছে। তার কি দুর্দশা, আশেপাশে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছে না, আশেপাশে কিছু নেই। তারপরে দেখছে একটা দড়ি বালতি আছে, নামিয়ে দিয়েছে। ওর বন্ধুকে বলছে তুমি এটা ধরো ধরো। আর এ চতুর্দিকে দেখছে আমাকে বন্ধুকে বাঁচাতেই হবে, আমি বাঁচাবই। তার কনফিডেন্ট, তার সে পারবে, কারণ পাশে কেউ নেই। তারপরে সে টানছে, তাকে টেনে তুলে দিয়েছে। আর এই তুলতে টানতে ঘুড়ি দৌড়াতে অনেক সময় গেছে, এদিকে তাদেরকে খোঁজাখুঁজি হচ্ছে, ছেলে দুটো গেল কোথায়, মানে প্রায় বিরাট ব্যাপার হয়ে গিয়েছে। তারপরে ওরা আসছে, দুজনে ভয় পাচ্ছে। তারপরে ওরা যখন এসছে, সবাই ওই দুটাকে ঘিরে ধরেছে। তারপরে ছোট ছেলেটা বলছে যে এ কুয়ায় পড়েছিল, ওকে আমি টেনে তুলেছি। বিশ্বাস করবে, ওই গ্রামের লোক বিশ্বাস করবে যে 10 বছরের ছেলেটা কুয়ায় পড়েছে আর 6 বছরের ছেলেটা টেনে তুলেছে? সম্ভব? ওদের কথা ওর সত্য বলছে, কেউ বিশ্বাস করে না। যখন জমালয় অর্জুন বৃক্ষে মা যশোদা কোমরে উদুখোলে বেঁধেছিল, 2 গাছের ফাঁকা দিয়ে গেছে, বিরাট 2 গাছ ভেঙে উপরে পড়েছিল। যখন উপরে পড়েছিল, তো ওখানে কৃষ্ণের শোকারা সবাই ছিল, ছোট ছোট, ওরা দেখেছে, ওরা সত্য কথা বলছে, কৃষ্ণ টেনে ফেলে দিয়েছে। হয় কখনো কৃষ্ণ টেনে ফেলে দিয়েছে? তো কৃষ্ণ সেটা সত্য, কিন্তু ব্রজবাসীরা কেউ বিশ্বাস করছে না। বিরাট শব্দ, পুরো ব্রজভূমি কেঁপে গিয়েছিলেন 2টা বৃক্ষের জন্য, বাধ্য। তো ব্রজভূমি কেঁপে গিয়েছিল। তো এই জন্য বিরাট গভীরভাবে চিন্তা করতে হবে, আসলে সত্য বলছে তারা। তো এই ছেলে দুটো সত্য বলছে। এখন কেউ বিশ্বাস করছে না ওদের কথা। তো ওদের মধ্যে একজন বয়স্ক, বুদ্ধিমান, রিটায়ার্ড টিচার এবং খুব নীতিজ্ঞ ব্যক্তি ছিলেন, আর একজন মুসলিম ব্যক্তি ছিলেন, ও নীতিজ্ঞ, রিটায়ারম্যান। তো দুইজনের বিচারটা একটু আলাদা সমাজের মধ্যে। ওদেরকে জিজ্ঞাসা করে, এদের জিজ্ঞাসা করছে, হ্যাঁ ও তুলেছে। ওরা দুইজনে স্বীকার করেছে যে ওই ছেলেটাই ওকে তুলেছে। কি করে সম্ভব? বলছে ওখানে কেউ যেহেতু ছিল না ওকে বলার জন্য, তুই পারবি না। 10টা লোক, যে গ্রামের লোক বলে তোমার দ্বারা এগুলো হবে না, হ্যাঁ, বাবা মাও বলছে হবে না, দাদা বলছে হবে না, তুই পারবে না বলে। এই জন্য আমাদের দুর্বলতা এসে যায়, তখন আমরা ওই কাজ করতে পারি। কিন্তু যেহেতু ওখানে এইরকম বলার কেউ ছিল না, ও কনফিডেন্স দিয়ে টেনেছিল, তাই তুলছে, সেটাই প্রমাণ করে দিল। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিতে পারি। একটা খেলা হচ্ছে, ব্যাঙের খেলা, ব্যাঙ। হ্যাঁ, একটা লাঠি পোতানো হয়েছে, জল আছে, অল্প জল, ওখানে সমস্ত ব্যাঙদেরকে অ্যানাউন্স করা হয়েছে যে এই লাঠিটা থেকে এইরকম করে লাফিয়ে লাফিয়ে উঠে উঠে শীর্ষে উঠবে, তাকে শ্রেষ্ঠ প্রাইজ দেওয়া হবে। তো বহু ব্যাঙ অংশগ্রহণ করেছে, একদম নাম দিয়েছে, প্রচুর ব্যাঙ এসে গেছে। সবাই এসে এখানে লাফাচ্ছে, পাচ্ছে না, কেটে পড়ছে ওখান থেকে। তো সবাই এরকম করতে করতে যখনই কেউ উঠছে, পারবে না পারবে না, মানে দর্শকরা তো হাতে তালি গিয়ে অনেক কিছু বলে। তৃতীয় পক্ষ থেকে যেমন খেলা হয়, ক্রিকেট হয়, হয়, সাপোর্ট থাকে না, অডিয়েন্স থাকে, ওই অডিয়েন্স ওইরকম বলছে। তো ওরা ওই অডিয়েন্সের কথা অনুসারে যেটা শুনতে পাচ্ছে, তাই তারা উঠতে না পারে, অকেজ হয়ে ওখান থেকে সবাই সরে গেল। সত্যি সত্যি একটা ব্যাঙ আর বাকি আছে, সবাই পরাজিত হয়ে গেল, কেউ শীর্ষে উঠতে পারল না। কিন্তু একটা ব্যাঙ
ও আস্তে 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 একদম শীর্ষে উঠে গেছে। আর কি হাতে তালি, প্রাইজ পাবে, বিরাট ব্যাপার, ওকে নিয়ে গ্রিনিজ বুকের বিরাট ব্যাপার, সবাই ঘিরে আছে। তুমি কি করে পারলে, তুমি কি করে পারলে, এইটা উঠতে পারলে কি করে? আমরা এত শক্তিশালী, এরা কেউ পারলো না, তুমি উঠলে কি? তখন ওকে জিজ্ঞাসা করেছে ওই লোকটা কি করে পেল, কেন পেয়েছে? ওই ব্যাংকটা ছিল কালা, ও কিছুই শুনতে পায় না। এই যে দর্শন, এরা যে সব চিল্লিয়েছে, ও কিছুই শুনে নেই, ও পিছনে, ও শোনেই না। তো ও মনে করছে এরা যে হাতে তালি দিচ্ছে আর এরকম শব্দ করছে, ও বলছে আমাকে বোধহয় ওরা উৎসাহ দিচ্ছে, তাই সে শক্তিতে উঠে গেছে। ও তো আর ভাষা বুঝে না, শুনতেই পায় না কিছু। তো এই জন্য এই জগতে এরকম সমাজের লোক কিছু থাকবে, ওগুলো কান দিলে আমার জীবনে সফলতা শীর্ষে পৌঁছাতে পারবো না। সফলতার শীর্ষে পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, আমার দৃঢ়তা, আমাকে ফেল হলো ছাড়া যাবে না, আমাকে টিকে রাখতে হবে বারবার। আজকে যতজন আমাদের যতগুলো আছে শীর্ষে উঠেছে, ওরা অনেকবার ফেল হয়েছে, বহু পরীক্ষা দিয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। আমাদের সিনেমা আর্টিস্ট কয়জন আছে, সকালের জীবনগুলো দেখুন, কোথায় কি ফুটপাতে পড়েছিল। মিঠুন চক্রবর্তী, সে একটা কি করত, সেই ফুটপাতে শুয়ে, মানে এরকম একটা বাজে ছেলে ছিল, সে এখন বিশাল ব্যাপার। তো এরকম প্রত্যেকের জীবনে এরকম আছে। তো এই জন্য কখনো সেটা মনে করতে নেই। আর সেটাই গীতা ভাগবতের শিক্ষা দিচ্ছেন অর্জুনকে, এটাই বলছেন, হে অর্জুন, মাত্রাস প্রশ্বাস্তু কুন্তেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যস্তম তিশিষ্য ভারত। বিষয়ের সঙ্গে, ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখ অনুভব হয়। ঠিক এটা কিরকম? গ্রীষ্ম বর্ষা ঋতু গমনাগমনের মতো। এখন বর্ষা যাবে, কি আসবে? শ্রাবণ মাস। এরপরে কি হবে? হেমন্ত আসবে, তারপরে বসন্ত আসবে, শরৎ আসবে, পূজা, শারদীয় দুর্গা পূজা তা আসবে। তো এই ঋতু যখন পরিবর্তন হয়, তা আমার এখন খারাপ চলছে, ভালো একদিন আসবে। ইয়েস আর নো? একদম 100%। এই জন্য সহ্য করো, তিতিক্ষব, সহ্য করো, এটা তুমি পাবে। তুমি মনে করো না, কারণ ওদের ধন সম্পদ, ওর দুর্যোধন সব কিছু হরণ করে নিয়েছে, তাদের পিতৃক অধিকার হিসাবে সমস্ত কিছু রাজ্য টাজ্য। এই জন্য ভগবান বলছে তুমি ধৈর্য ধরো, একদিন তোমার দিন আসবে। আর সেই দিন আনার জন্যই ভগবান একটা বিরাট করে ওই পাপী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্যই এই যুদ্ধের আয়োজন করলেন। এই যুদ্ধের আয়োজন করে করে তারা কি করলেন? হ্যাঁ, এক বিরাট পরিস্থিতি তৈরি করলেন এবং সেখানে দেখালেন গীতায় কে কোন অপরাধ, কে কোন পাপ, কে কোন কি করেছে, সবগুলোই ওখানে সে তুলে ধরে তাকে সেইভাবেই মৃত্যু পানিশমেন্ট এইভাবে তাদেরকে দিয়েছে। তা আমাদের এই কর্মক্ষেত্রে আমাদের জীবন যতদিন আমি বাঁচব, আমার জীবনেও যতগুলো আমি যা কিছু করব, এর জন্য আমাকে খেসামত দিতে হবে, কারণ আমার হৃদয়ে ভগবান রয়েছেন, সে সাক্ষী দিবে, একদম পুরা লিখে দিবে যে এ কিচ্ছু করেনি। ওর খালি সাক্ষীটা দিয়ে ও ছুটি অন্য জায়গায় চলে যাবে, আর একটা টু শব্দ করবেন, তোমার কাছে তর্ক বিতর্ক চালাকি কিছুই করবে না। এই হচ্ছে সাফল্য। হ্যাঁ, একটা বাচ্চা, ও কি করেছিল, ওর মা ভীষণ অসুস্থ, তো দাম্পত্য জীবন যাপন, তারা স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে চলছে, একমাত্র সন্তান। আর সন্তানকে দুইজনই খুব ভালোবাসে, একটাই সন্তান। তো তারপরে হঠাৎ করে মার এমন রোগ হয়েছে, তো তার সাথে বাঁচাই পরিস্থিতি, চতুর্থ স্টেপ অফ কি বলে, ক্যান্সার, ক্যান্সার হয়েছিল। তো তখন তিনি কি করবেন, তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা তোমার মা কে একমাত্র ভগবানে বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। তো তারপরে ও ঘুরে 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 কোথায় গেছে,
1 টাকা ওর কাছে ছিল। এই 1 টাকা নিয়েই ঘুরেছে, বলছে কোথায় ভগবানকে গেলে কোথায় পাবো, ভগবানকে গেলে কোথায় পাবো। তা একটা দোকানে গিয়েছে, গিয়ে বলছে কোথায় পাবো ভগবান, আপনাদের দোকানে কি ভগবান আছে? কাল তো ভগবান কি করবে, আমার বাবা আমাকে বলেছে আমার মাকে একমাত্র বাঁচাতে পারে আমার ভগবান। তো বলছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। একে একে 40টা দোকানে গেছে। কয়টা দোকানে? প্রত্যেক জায়গায় ধাক্কা খেয়েছে, করছে, ছুঁড়ে দিয়েছে, ও কিন্তু ছাড়েনি। শেষ আর একটা 41 নম্বর দোকানে গিয়েছে, একটা মেডিসিনের দোকানে গিয়ে এক বয়স্ক দাদু ছিল, সে দাদুকে গিয়ে বলছে বাবা তোমার এখানে চমৎকারী এইরকম এই ভগবান পাওয়া যায়? ও তো জানে না, ছোট্ট শিশু, ও কিচ্ছু জানে না। তো ওই পাশে একজন বড় ডক্টর ওই ডিসপেন্সারির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, তো ওই শিশুটার কথা উনি শুনছিলেন। তারপরে ওই তৃতীয় ব্যক্তি এগিয়ে এসেছেন, এসে বলছেন ওর কাছে সব জিজ্ঞাসা করে তোমার কি ব্যাপার বলো তো, কি হয়েছে? তো তখন সে বলছে যে আমার বাবা আমাকে বলেছে আমার আশ্রয় একমাত্র আমার মা, আর কেউ নেই। তো বলেছেন যে ভগবানে একমাত্র বাঁচাতে পারে, তা আপনি দিতে পারেন? বলছে চলো তোমার বাড়ি কোথায়। নিয়ে গেছে, ডাক্তার গিয়ে দেখেছে, চিকিৎসা করেছে, চিকিৎসা করার পরে পয়সা ওই 1 টাকা দিয়েছে, দিয়ে সব কিছু করে ওর মাকে সুস্থ করে দিয়েছে। দিয়ে তখন যখন ওই ওর বাবা, ছেলেটার বাবা গিয়ে দেখছে বিল সব পেমেন্ট হয়ে গিয়েছে, গিয়ে দেখছে, তারপরে ওর বাবা ওই ডাক্তারকে অনেক অনেক থ্যাঙ্কস দিল, অনেক ধন্যবাদ। তখন হাত জোর করে বলছেন ধন্যবাদ যদি দিতে হয় তোমার এই 4 বছরের ছেলেকে ধন্যবাদ দাও। ও কত দোকান ঘুরে 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 আজকে এই ও টাকা এগুলো যত বিল হয়েছে সব পেমেন্ট করে দিয়েছে আমাকে। তো তোমার ছেলেকে ধন্যবাদ দাও, তোমার ছেলে তোমার স্ত্রীকে বাঁচিয়েছে। ঠিক ওর চেষ্টা, ওর কখনো হাল ধরেনি, তখন ভগবান তাকে দেখেছে। এই জন্য আমাদের কখনো হলে হবে না যে এই আমরা গ্রুপটা করলাম, এটাতে আমরা পূর্ণভাবে সফল হব যদি আমাদের এরকম দৃঢ়তা থাকে এবং প্রতি সপ্তাহে অ্যাটেন্ড হওয়া সুবিধা। অনেকে বাধা দিবে ওখানে যেও না বা অনেক কিছু তোমাদের মধ্যে এগুলো আসবে, গার্জিয়ান পক্ষ থেকে হোক, তৃতীয় পক্ষ থেকে হোক, সব কিছু আসবে। তোমরা যদি টিকে থাকার চেষ্টা করো সফল হবে একদিন। এই হচ্ছে সাফল্যর চাবিকাঠি। একজন ছেলে ছিলেন, তার বাবা ছিল খুব গরিব, ভিক্ষা করত। তার বাবা এমনই ভিক্ষুক ছিলেন, কখনো কখনো কারো মালিকের বাড়ি গিয়ে গাড়ি ধোয়াধুয়ি করতেন, কিছু করতেন। তো ও ক্লাস 2তে পড়তেন। তা 2তে যখন পড়েন তখন ও একদিন ছুটি ছিল রবিবার, ওর বাবা বলছে বাবা আমি তোমার সঙ্গে আজকে যাবো, ও জেদ ধরেছে, ও গিয়েছে। তো ওর বাবা কি করছে, এক জমিদারের বাড়িতে ওদের 3-4টা গাড়ি, ওই গাড়ি ধুচ্ছে। তো ওই ছেলেটা মনে মনে চিন্তা করেছিলেন যে আমি একদিন এমন গাড়ির মালিক হব, আমার বাবাকে গাড়ি করে ঘোরাবো। তো তারপরে ওইভাবে চিন্তাধারা ওর মাথায় ঢুকে গেছে, ওর বাবা ওই কাজ করছে, এই গাড়িতেই বাবাকে ঘোরাবো, এই চেতনা তার ব্রেনে সব করেছে। সারাক্ষণ এসে তার চিন্তা শুধু ধ্যাত বিষয়ের পুংস, যেমন সে ওটাই চিন্তা করে, মাথায় হাত দিবে না, সে ওটাই চিন্তা করে। তো ওই চিন্তার ফলে তার কি হলো, মাস্টার বলল, কি বলল, যে তোমরা পরীক্ষা দিয়েছো সবাই ভালো রেজাল্ট, তো তোমরা নিজে নিজে একটা করে রচনা তৈরি করো, তোমাদের নিজের হবি, তোমরা নিজে কি হতে চাও এই নিয়ে একটা করে প্রবন্ধ লিখে নিয়ে আসো। সবাই তাদের নিজের প্রবন্ধ লিখে দিয়েছে, লিখে দিয়ে চলে গেছে। তো ওই ছেলেটাও প্রবন্ধ লিখেছে যে আমি ভবিষ্যতে এমন অনেকগুলো গাড়ির মালিক হলো, আমার বাবাকে গাড়ি নিয়ে ঘুরবো, তার 2 পয়সাও নেই, একদিন কাজ না করলে, ভিক্ষা না করলে তাদের খাবার জোটে না, আর সে এটা লিখেছে। টিচার দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তুমি এটা অবাস্তব, এটা সম্ভব কখনো? কখনো সম্ভব না। তোমাকে আর একটা সুযোগ দিয়েছি, তুমি এটা কাগজ নিয়ে যাও, তোমার যেটা সম্ভব তাই। সে 3 দিন ধরে চিন্তা করলেন, ওই চেতনাকে সে হারাতে পারছে না, আমি ধনী হব, আমার বাবাকে গাড়ি নিয়ে ঘুরাবো।
ও আবার ওইটাই লিখে দিলেন, লিখে দিয়ে মাস্টারকে বললেন আমাকে নাম্বার দেন, আবার ফেল করে দেন, কি করে দেন দেন, আমি ওইটা থেকে হাঁটাতে পারছি না। ওটাই রাইট হয়ে গেল। তারপরে অনেক দিন কেটে গেল। সেই ছেলে সত্যিকারে, সেই ছেলে 3-4টা গাড়ির মালিক হয়েছে, এবং সেই 10 জন ধনীর মধ্যে ও একজন ধনী হয়েছে। ওই ছেলেটা, গরিবটা, ভিক্ষুক ছেলেটা বড় হয়েছিল। তো মাঝে মাঝে আমাদের মমতা দিদি দেখবেন মাঝে মাঝে শিল্পপতিদের সঙ্গে বসে মিটিং করে, মোদিজি করে, আমাদের অমিত শাহ করে, সকলে করে। শিল্পপতিদের সঙ্গে কিছু ওদের সঙ্গে কাজ, ট্যাক্সের ব্যাপার সব কিছু ওদের দ্বারাই তারা পরিচালনা করে, লাভ লস সব হিসাব করে। তো শিল্পপতিদের একটা বিরাট সেমিনার হচ্ছে, সেখানে সমস্ত শিল্পপতি ওরাও ছিল। আর ওই যে ওদের যে শিক্ষক যাকে সে ফেল করে দিয়েছে সেও সেখানে ছিলেন শিল্পপতি, সেও শিল্পপতি ছিলেন। আর এই ভিক্ষুক ছেলেটাও গেছে শিল্পপতি। তো ভিক্ষুক ছেলেটা তখন সদ্য বিরাট একজন ব্যক্তি। ওই ভিক্ষুক ছেলেটা যখন শিল্পপতি হিসাবে সেখানে গেলেন, কি হাতে তালি সবাই পেলেন। আর ওই শিল্পপতির জন্য 4 জন গ্লোরিফিকেশন করলেন, ওর গুণমহিমা বললেন যে ছেলেটা এত কম্পিটেন্ট, এত ভালো। তারপরে যখন ওই রকম দেখলেন ওনার স্যার, যে স্যার তাকে ফেল করে দিয়েছিল, এটা কখনো সম্ভব না, ফেল করে দিয়েছিল, তখন সে কি করলেন, হ্যাঁ, ওই ছেলেটা ওখান থেকে স্টেজ থেকে নেমে তার মাস্টারমশাই বললেন, স্যার আমাকে প্রণাম করেছে পা ছুঁয়ে, স্যার আমাকে চিনতে পেরেছেন? বলছে না তো। যে ওই যে আমি যে রচনা লিখেছিলাম আমাকে ফেল করে দিয়েছেন, সেই আমি ছাত্র। একদম জড়িয়ে ধরেছি। কি করে সে এত বড় হলো একটা ভিক্ষুক থেকে, কি করে হয়েছে? কনফিডেন্ট, দৃঢ়তা, একনিষ্ঠতা ছিল, কখনো পিছু পা হয়নি। ওর ব্রেন থেকে কখনো ওটা হাঁটায়নি, আমাকে হতেই হবে। ওর প্রার্থনা, মন প্রাণ সবটা। আমরা যদি এইরকম জীবনকে গড়ে তুলতে চাই যে আমি এটা হব, মানে একদম সব সময়ের জন্য কনফিডেন্ট থাকতে হবে, যদি হয় তুমি সফল হবে। কেউ তোমার সফলতা থেকে তোমাকে নিচে নামাতে পারবে না, বাস গ্যারান্টি। এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। বোঝা গেল? এই জন্য আমাদেরকে কখনো পিছু পা হতে হবে না, আমরা এইভাবে আগাবো। এর জন্য বহু টিপস, বহুপাত তার গীতা ভাগবতমে এমন এমন কিছু লিখেছেন, সেগুলো যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করি, আমরা প্রভুপাদের কৃপা পাবো, চতুর্দিকের সাইড পাবো। সব থেকে ভালো হওয়ার একটাই রাস্তা, আমাকে সরল থাকতে হবে, সকলের কাছে সামঞ্জস্য রেখে ভাষা প্রয়োগ করতে হবে। আর এই নয় সমাজে থাকতে গেলে একদম নিরীহ হয়ে থাকবেন, ভালো সাধু বৈষ্ণব যেখানে যাবেন এরকম কাবু হয়ে থাকবে, সব তোমার উপরে সবাই থুতু ফেলবে, তোমাকে সবাই খারাপ করবে। এই জগতে ওইরকম থাকলে হবে না। ভালো সাধু সৎ থাকলেও হবে না, কনফিডেন্ট থাকতে হবে। মাতালের সঙ্গে গেলে মাতালের মতোই জবাব দিতে হবে, সাধুর সঙ্গে সাধুর সঙ্গে থাকতে হবে। এই জগৎটা এরকম নয়, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে গভীরভাবে এগুলো চিন্তা করে এগিয়ে যেতে হবে আমাদের জীবনকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য। এটি হচ্ছে আমাদের শিক্ষা। এই জন্য আমরা এই গ্রুপটা তৈরি করেছি, যাদের ছেলেমেয়েরা দিতে চান দিতে পারেন। আমি যতদিন মায়াপুরে থাকবো ততদিন এটা চলবে। আমি যখন গুরু মহারাজের সেবা আমাকে দিয়েছে নর্থ ইস্টের রিজিওনাল ডাইরেক্টর, সেটাকে আমাকে 1-2 মাস করে বাইরে যেতে হবে বছরে। তা আমি সেটা যদিও যাই, আমি জুমে ক্লাস দিব, ক্লাস কন্টিনিউ থাকবে। তারপরে এখানে যখন আসবো আমি প্রেজেন্ট সব কিছু। আমরা এমন গ্রুপ তৈরি করব যেখানে আমরা কখনো কোনো জায়গায় যদি আমরা যাইও, আমাদের অনেক কিছু আছে, স্পোর্টসের খেলা রয়েছে, নাটক রয়েছে, নৃত্য রয়েছে, আমরা কিছু অভিনয় করেও দেখাতে পারি। এরকম গ্রুপ তৈরি করে আমাদের এই গ্রুপের মধ্যে গুরু কৃপাহি কেবলম, এই কৃপার মাধ্যমে আমরা গুরুদেবের গুণমহিমা আমরা নাটক আকারেও করতে পারি বা বহু কিছু করতে পারি। এইসব সুযোগ আমাদের মধ্যে রয়েছে। শুধু আমি নই, এখানে আমাদের এই গ্রুপে থাকবেন ভক্তি বিজয় ভাগবত মহারাজ, আমাদের ইয়াতে থাকবে হিজ গ্রেস পদ্মনেত্র প্রভু, আমরা বড় বড় এখানে গুরু মহারাজও এটাতে থাকতে পারে। গুরু মহারাজকেও আমরা পাবো। নর্মাল হলে আমাদের মাঝে সবার মাঝে গুরু মহারাজ এইরকম বসে ক্লাস দিবে তোমাদের,
তো এটাও আমাদের ভাগ্যে আসতে পারে। এই জন্য এটা একটা অনুমোদিত আমি করতে চাচ্ছিলাম। এই জন্য আমি যত এরকম স্টুডেন্ট আছে সবার সঙ্গে মিশতে চাই, কারণ আমাকে গুরু মহারাজ দায়িত্ব দিয়েছেন লিডারশিপ তৈরি করতে। এখন যদি স্টুডেন্টদের মধ্যে আমরা না যাই, যদি ভবিষ্যৎ লিডার তৈরি না হয়, যথার্থ লিডার, তাহলে ইসকন কিন্তু অনেক পিছিয়ে পড়বে। আমরা অলরেডি পিছিয়ে পড়ে আছি। তো এই জন্য সেটাকে আমাদের দরকার। এই জন্য আমি গোটা পশ্চিমবাংলাকেও এই ছাত্র সংগঠনের দিকে আমরা আনতে পারি। তো সেটাই আমাদের ইচ্ছা। তো এটা যেন আমরা সফল হই। এই জন্য আজকে প্রথম ক্লাস। এর পরের ক্লাস আমাদের শুধু স্টুডেন্ট দিয়ে হবে। কোনো গার্জিয়ান যদি মনে করে আসতে পারে, কিন্তু আমরা না করব না। আমাদের স্টুডেন্টদের গার্জিয়ানরা এসে দেখতে পারে যে আমার ছেলে মেয়ে গিয়ে কী করে, প্রভু কী করায়, তারা পরীক্ষা করার জন্য আসতে পারে। ওয়েলকাম, আমি এগ্রি, কোনো অসুবিধা নেই। এসে দেখে যেতে পারেন আমরা কি করাবো, কি হবে, আমাদের ক্লাস কি হবে। আমার একদম বিরাট রুটিন। আমরা বাংলাদেশ থেকে একটা বই করেছে সে বাচ্চাদের জন্য, সেরকম স্টুডেন্ট, সেইটা কোর্সটা আমরা কমপ্লিট করব। সেখানে সব কিছু আছে, গীতা, ভাগবত, গুরু শিক্ষা, সাধারণ চালচলন, নীতি নিয়ম, সব কিছুই আমরা শেখাবো। ঠিক আছে? তা আজকে এখানে রাখছি, 1 ঘন্টা হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো যে কেউ হতে পারে। আমাদের চাকদা থেকে আছেন, তোমার নাম কি বাবা? সুভদ্রা মাতাজি। তুমি যদি চাকদা তো গ্রুপ তৈরি করতে পারো, তোমাদের ওখানে আমরা 2-1 জন যাব আমার গাড়ি নিয়ে। তো ওখানেও গিয়ে তোমাদের ক্লাস করাতে পারি। এইরকম তোমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারো, সেখানেও আমরা পৌঁছাবো। ক্লাস আলাদা করে ক্লাস হবে। তারপর তোমাদের ওখানে মাসে 1 বার গেলাম, বা এরকম তোমাদের তাছাড়া জুমে ক্লাস হবে, বা এরকম করে আমরা সিস্টেম করতে পারি। আমরা কিছু কোর্সের বই, এরপরে বই তৈরি হচ্ছে, পুরুষোত্তম মহারাজ করছে, সে বই আমরা সবাইকে দেবো, আর সেই বই অনুসারে পড়া হবে। তোমাদের কনফিডেন্ট তখন দেখবে এত শক্তি পাবে, পড়াশোনার শক্তি পাবে, রেজাল্ট পাবে, তোমার সঙ্গে কেউ পাত্তাই পাবে না। ভগবান যদি আমার হাতে থাকে, গুরু যদি আমার হাতে থাকে, পৃথিবীতে আর কোনো কিছুকে পরোয়া নেই। যে কোনো, এই যে তোমাদের স্কুলের পড়ায় সাধারণ কৃষ্ণ 64 দিনে 64টা গোলা পাস করে 64 দিনে গুরুকুল থেকে বেরিয়ে আসে। তাহলে আমরাও সেটা পারবো। বিদ্যাসাগর এমন স্মৃতিশক্তি ছিলেন, উনি একটা বড় এরকম 700 পাতার বই খালি এরকম দেখবে, 2 পাতা উল্টাবে, বা শেষ বই পড়া, সে যে ভাষারই হোক। ওর বন্ধুর সঙ্গে, নিজের গুরু ভাইয়ের সঙ্গে আমেরিকা ঘুরতে গেছিলেন, সেবক গ্রুপে একজন গেছিলেন গুরু ভাই। প্রতিদিন এক লাইব্রেরি, যেখানে লাইব্রেরি দেখবে ওখানে পাশে ঘর নেবে, প্রতিদিন ওই লাইব্রেরি থেকে বই আনবে, পড়বে, হয়তো সন্ধ্যায় নিয়ে আসলো, রাত্রে পড়লো, সকালে গিয়ে 10টার সময় দিয়ে আসে। তো ওই লাইব্রেরি ম্যান ও চিন্তা করছে যে এই বইটা খালি দেখার জন্য বোধহয় নিয়ে যায়, এতটা বই এই 1 ঘন্টায় পড়বে কী করে। তো একদিন ওই লাইব্রেরি ম্যান বলছে যে তুমি প্রতিদিন এই নিয়ে যাও, নিয়ে আনো, তোমার কষ্ট হয়, তো এই বই তুমি এরকম করে একদিনই পড়ে। বলছে হ্যাঁ, আমার গুরু ভাই আছে, উনি পুরো পড়েন, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার এই গুরু ভাইকে একদিন নিয়ে আসো এখানে। তারপরে একদিন গিয়েছেন, তা ওখানে বসেছেন, লাইব্রেরিতে বসেছেন, বসতে দিয়েছেন। তো উনি একটা দেখছে বড় বই আরবি ভাষায়, সে বইটা পড়ছে। বলছে এই বইটা কি আছে, আমি দেখতে পারি? বলছে দেখুন। তো দেখলো এরকম 1-2 এই কিছুক্ষণ দেখেছে, দেখার পরে বলছে বইটায় বিশেষ কিছু ভালো লেখা নেই। তো লোকটা আবার হাসে, বোধহয় কিছুই বুঝতে পারে না, এটা একটা আরবি ভাষা, জানলো কী করে কিছুই নেই, এটা বোধহয় আমার সঙ্গে জোকিং করছে। ও বলছে কোন পাতা, আপনি ধরুন ওই বই থেকে কোথায় কী আছে। ওকে ওই বই থেকে বের করে কোথায় কী আছে ধরছে, উনি ক্লিয়ার সব বলে দিচ্ছে কী আছে। অবাক হয়ে গিয়েছে, এটা কী করে সম্ভব হলো? কারণ তিনি ছিলেন ব্রহ্মচর্য। উনি যে কোনো সময় যখন ফ্রি থাকেন উনি মেডিটেশন করেন, তপস্যা করেন। আমাদের এই জন্য প্রত্যেককে, ছাত্রদেরকে একটু মেডিটেশন করতে হবে। সেই মন্ত্র আমি তোমাদের শেখাবো। সেই মন্ত্র মেডিটেশন হলো 15 মিনিট 20 মিনিট একটা মেডিটেশনে থাকতে হয়, মনটাকে স্থিতি। ভক্তি জীবনের এটা উন্নতির বিরাট একটা রাস্তা। মেডিটেশন যখন তপস্যা, আমার মাইন্ড ঠিক থাকবে, তাহলে আমার সিমেন্ট কখনো ক্ষতি হবে না, একদম কংক্রিট হয়ে যাবে। এই জন্য আমরা তখন ব্রহ্মচর্য, সেটা আমাদের পালন হবে, আর তার ফলে আমাদের আর কোনো বাজে চিন্তা আসবে না। এইভাবে আমাদের বহু কিছু রয়েছে।
হ্যাঁ, আজকে হনুমান এত শক্তিশালী কেন, অর্জুন এত শক্তিশালী কেন ছিলেন? অর্জুনের শক্তিশালী দেখে ভয় পেয়েছিলেন। পশুপাত অস্ত্র তিনি লাভ করেছিলেন, অত সহজ নয়। শিব স্বয়ং সে একদম বেদের বেশ সেজে একটা হরিণকে টার্গেট করেছিলেন, শিব গিয়েও করেছিলেন। শিব বেদব্যাস হিসাবে এসেছিলেন। শিবে আর অর্জুনে মহান যুদ্ধ, তার মাঝে ভগবান এসে হাজির হয়ে গেছেন। তুমি যাকে আরাধনা করো সেই তাকে। তারপরে গিয়ে পাশে তখন খুশি হয়ে, তার যুদ্ধ পারদর্শী দেখে খুশি হয়ে তাকে কি দিয়েছেন, যে তুমি এই পশুপাত অস্ত্র নাও। তাই অর্জুনকে পশুপাত অস্ত্র দিয়েছিলেন। তো এই এক বিরাট ব্যাপার। হ্যাঁ, তো কাজে এইসব লাভ করতে গেলে কনফিডেন্ট থাকা দরকার। আজকে এত কর্ণ, তারপরে একলব্য, আমাদের সেই গুরু অর্জুনের গুরুদেব, ওনার অনেক শিষ্য ছিলেন, কিন্তু অর্জুনকে কেন শ্রেষ্ঠ ধনুর্ধর বানালেন? সে দিন রাত 24 ঘন্টা শুধু প্র্যাকটিস করতো। সবাই ঘুমায়, ও রাত্রে করবে। বলছে অর্জুন তখন ছোট্ট ছিল, এই এর থেকে ছোট। তখন বলছেন যে তুমি কেন এরকম, যে গুরুদেব যত অভ্যাস করবো তত ভালো। এত প্রসন্ন হয়েছেন, তো গুরুকে যদি এরকম প্রসন্ন করা যায় না, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠই হতে পারে অর্জুনের মতো। এই জন্য গুরু বৈষ্ণবদের প্রতি এরকম যেন আমরা পাই, আশীর্বাদ পাই, সেইটাই রাস্তার জন্য তোমাদেরকে নিয়ে বসবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন, মন্তব্য? বলছি প্রভু, আপনি যে গ্রুপটা তৈরি করেছেন খুব ভালো করেছেন, কারণ এদের এই যে বয়সটা এটাই শেখার বয়স। এখন থেকে যদি ওরা আধ্যাত্মিক জ্ঞানগুলো শেখে তাহলে আরো উন্নত স্তরে করতে হবে। ওদের জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ আলাদা হবে, আমাদের থেকে আরো উন্নত হবে। ভালো, এক মা বলল। কত বছরের বাচ্চা বলতে না যারা যেমন এইরকম এদের বয়সে, যাদের একেবারে ছোট, ওরা বুঝতে পারবে না, ওরা পারবে না। হলে বা হাই স্কুল থেকে কলেজ, হ্যাঁ 5 থেকে একদম ইয়ে পর্যন্ত, কলেজ পর্যন্ত। এদের বুদ্ধি 5 করার মতো বুদ্ধি হয়ে গেছে। এই যে এটা আমি দিব তোমাদের সাধনা, এটা 2021-এর। তা এটাতে সব কিছুই আছে, প্রত্যেক মাস। এই যে জুন মাস, এখন কি মাস? জুলাই মাস। এই যে জুলাই মাসের আজকে কত আছে, এখানে অমাবস্যা, পূর্ণিমা, তারপরে একাদশী সব আছে প্রত্যেক দিনেরটা। এই প্রত্যেক দিনে 22, 23, এই যে এই গুরু পূর্ণিমা গেল, কালকে আজকে 25 তারিখ। আজকে কত মালা জপ করছো সারাদিনে, সন্ধ্যায় লিখবে এত মালা জপ, বুক রিডিং করে। আর কি কি আজকে এখানে প্রোগ্রাম করলো, সানডে প্রোগ্রাম হলো, সে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছো, এখানে সব লিখে দেবে 25 তারিখ। এই যে প্রতিদিনেরটা লিখতে হবে। আর এটা আমি মাসে মাসে চেক করব তোমরা কতটা কি সাধনে আগিয়েছো। এটা কিন্তু কপটতা করলে হবে না, যেটা রিয়াল সেটাই করবে। ঠিক আছে? তো তোমরা এখন কয়জন আছো গ্রুপে? 1 2 3 4 5 6 7 7 এ আছে, 8 আর ওকে অ্যাডমিশন করো। 9 9 10 10 2 3 4 5 6 7 গ্রুপ তো করেছে, কিন্তু তোমাদের সবাইকে একতা বজায় রাখতে হবে। ঠিক আছে? একটা পেজ দাও। আমাদের লিডার দাদুর উপর পুরো ভরসা আছে। বলছি তোমার পেজ প্রভু, বলছি একটা পেজ দাও। তুমি আসবে? তোমারও আমি 11 হ্যাঁ 11 11 কিসে করবো? 3-তে না, ওকে দিতে হবে না, ও আসতে পারে ক্লাসে কখনো আমাদের। তারা গ্রুপে অ্যাড হচ্ছে না, সবার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দিলে ভালো হয়। আর কেউ আছে? যাদের নাম দেওয়া হয়নি তারা কৃষ্ণ প্রভু, প্রভু, এই পেজটাতে নালে করেছি। আমি এখন খাবো না, আমাকে প্যাকিং করে দাও। হোয়াটসঅ্যাপ নম্বর প্রভু দাদুটা ওই একসঙ্গে দর্শক। এটা কি করে লিখতে হবে এখানে? হ্যাঁ, কি করে কি লিখতে হবে? দুধটা খাবো। হ্যাঁ, কি করে ছোট করে লিখবে কত মালা জপ,
সন্ধ্যার সময় লিখলে এত মালা জপ হয়েছে আমার। 16 মালা তো করবেই তোমরা, আর চরণাশ্রয় করেছো। 16 মালা তোমাদের করতে হবে। এক্সট্রা কত করছো 16, আর তার এক্সট্রা কত করছো সেটাও লিখতে হবে। একেবারে 25 মালা যদি 25, 20 মালা হলে 20। হ্যাঁ, তারপর বুক রিডিং। বুক রিডিং হলে তুমি, আমি বই পড়েছি, ওখানে একটা চিহ্ন দাও, অধ্যায়ন লিখে দেবো, অধ্যায়ন। অধ্যায়ন ওখানে ধরবে না লেখা, শর্টকাটে লিখতে হবে। বি আর বুক, বি আর বুক রিডিং, বিকে বি আর বুক রিডিং। বিআর বুক রিডিং, হ্যাঁ বি আর লিখে দিবে, বুক রিডিং বাস হয়ে গেল। আর যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করে তাহলে তারপর পিআর পিজি, পিজি, পিজি প্রোগ্রাম। হ্যাঁ প্রোগ্রাম, হ্যাঁ। পিজি লিখবে। আচ্ছা, জবতে চ্যান্টিং। মঙ্গলারতি দর্শনার্থী যদি অ্যাটেন্ড করে, চ্যান্টিংটা লিখতে হবে না, খালি লিখবে 16 প্লাস তার পাশে জপমালা করছে। মঙ্গলারতি অ্যাটেন্ড করলে ওটা কি মঙ্গল আরতি অ্যাটেন্ড করলে MA, ঠিক আছে, MA, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নম্বর নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওই খাতায়, একটা রেজিস্টার্ড খাতা করো। ওই গ্রুপে তো আমার আছে, আমারও ক্লাস মাঝে মাঝে ওরা বলে, তা আমি এখনো দিতে পারবো, ভক্তি বৈভব চলছে তো, ওই জন্য আমি খুব ব্যস্ত আছি। আর এই দীক্ষা টিক্ষা হলো, কালকে আমাকে একদিন বলেছিল ক্লাস দিতে, অনেকে প্রতিদিনই ফোন করে, বলছে প্রভু আমাদের মাঝে আসো। তোমাদের মাঝে ওই নিতাই সেবিনী মাতাজি যখন ক্লাস দেয় ওটাতে আমি অনেকদিন ছিলাম। বলছি আমাদের বাড়িতে একদিন রাগ কন্ট্রোল কিভাবে করা যায় সেটার উপর ক্লাস দিই। একদিন তো বলেছিলাম নীল মাধব আসতে পারে। কবে? প্রতিদিন ফাঁকা নেই, তামার গ্লাসে ওই দুধ দিতে নেই, গরম দুধ খেতে নেই, গরম জিনিস তামারটাতে খেতে নেই। হালকা ঠান্ডা একদম হালকা একদিন পর পর ঠান্ডা দাদা দাদা